করবেন সেটা হচ্ছে যে আপনি কাজগুলো ছবি তুলবেন এবং ছবি তুলে সেই ছবিটা আমাকে আমার পার্সোনাল যে নাম্বারটা দেখবেন দেওয়া আছে সেখানে আপনি আমার নামে সেভ করে রাখবেন, ওখানে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? জি ম্যাম বুঝছি। আচ্ছা দেখেন, এর আগের দিন মূলত আমাদের বেসিক নিয়ে ক্লাস হচ্ছিল, কন্টিনিউ ছিল। এর আগে সিলেবাস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটা যারা পাবেন না রেকর্ড ক্লাসে দেখে নেবেন। এখন দেখেন, বেসিক নিয়ে আমি বলতে গিয়ে একটা বেসিক আপনাদেরকে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল লাইন। এবং ভার্টিক্যাল লাইনটার নিয়মটা আমি পুনরায় একটু আলোচনা করব। লক্ষ্য করেন কিভাবে আমরা যখন ছবি আঁকবো, আপনি মিউট হয়ে যান, হ্যাঁ, আপনি খালি কথা শুনেন, যখন প্রয়োজন হবে আপনি মাইক অন করে আমাদের সাথে কথা বলবেন, নাইলে একটা হালকা ওখানকার শব্দগুলো দেখা যায় কি এদিকে আসতে থাকে, এটা আপনারও ডিস্টার্ব হবে, আমারও ডিস্টার্ব হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে দেখেন, ভার্টিক্যাল যে লাইনটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম, এই লাইনটার মূল কাজ কি? যেহেতু আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া ছবি আঁকবো, ছবি আঁকার জন্য আমরা কিন্তু প্রতিবার বিভিন্ন ধরনের বক্স এবং বিভিন্ন ধরনের মাপ নিব, এবং এই বেসিক গুলো আমাদের সেই বক্স এবং মাপ নিতে আমাদেরকে সহযোগিতা করবে। ঠিক আছে? তো এই জন্য আমাদের বেসিক সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, এবং বেসিকে হাত পাকা হইতে হবে। হাত পাকাটা কিন্তু দেখে যতটা সহজ মনে হয়, কাজ আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন যে না, এটা অত একটা সহজ কাজ না, এবং এইটা একটা প্র্যাকটিসিং এর মাধ্যমে অর্জন করতে হবে। আমি বারবার বলতেছি, এটা কখনো রাতারাতি হবে না। আমি বেসিকের ক্লাস আপনাদের 2 থেকে 3 দিন নিব সর্বোচ্চ, কিন্তু এটাই আপনি একদম প্রপারলি, আপনি বেসিকে প্রপারলি আপনার হাতে আসতে মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগবে। তারপরে আপনি যদি চান যে এইটা আমি এরকমই রেখে দিতে চাচ্ছি বা আরো ভালো করতে চাচ্ছি, তাহলে প্রতিদিন ছবি আঁকার আগে আপনাকে এটার পিছনে 10 থেকে 20 মিনিট সময় ব্যয় করতে হবে। অনেক সময় আছে যে অনেকদিন আসতে আমরা ছবি আঁকি না, কোনো সমস্যা নাই, কিন্তু বেসিকটা প্র্যাকটিস করতে হবে। কারণ একজন শিল্পীর একটা টেবিল লাগবে, যে টেবিলটা সবসময় রেডি থাকবে আপনার কাজের জন্য। কাজের ফাঁকে, আপনি ঘুমাইতে যাওয়ার আগে, যে কোনো সময় একটা টাইম বের করে আপনাকে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে আপনি কখনোই ছবি আঁকতে পারবেন না। বেসিকের মধ্যে প্রথম যে বেসিকটা দেখেন, সেটার নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন হচ্ছে মূলত আমরা একটা লাইন যেটা কিনা সোজা করে খাতার মধ্যে দিতে শিখবো, এবং এই লাইনটা মনে রাখবেন। 1 মিনিট, আমার একটু ক্যামেরাটা একটু সোজা করতে হবে, একটু 1 মিনিট। আচ্ছা দেখেন, এই লাইনটা হয়নি, এটা বাদ দেন। আমি আবার একটু পুনরায় আপনাদের লাইনটা দিব, কারণ ক্যামেরার কারণে আমি দিতে পারতেছিলাম না। আচ্ছা এখন দেখেন, আমি যেটা বলছিলাম যে লাইনটা কিভাবে হইতে হবে, লক্ষ্য করেন, লাইনটা আপনাকে সোজাভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং এই চেষ্টাটা একটা লাইনের উপরে একাধিকবার দিতে হবে। আপনি একবার দিয়ে হাত উঠে ফেলতেছেন না, একাধিকবার একটা লাইনের উপরে লাইন দিতে হবে, এবং লাইনটা পুরোপুরি সোজা হইতে হবে। ঠিক আছে? এবং দেখেন, আপনার স্কেলের লাইন আর এই লাইনের মধ্যে তফাৎটা হচ্ছে, আপনি যখন এরকম ফ্রি হ্যান্ডের লাইন দিবেন, আপনার লাইনের মিডিলের যে জায়গাটা, সেই জায়গাটা হবে ডিপ, এবং উপরে একটা ভ্যানিশিং পয়েন্ট এবং নিচে একটা ভ্যানিশিং পয়েন্ট থাকবে। ভ্যানিশিং বলতে দেখেন কেমনে জানি জিনিসটা শেষ হয়ে গেছে একেবারে, এই যে এইভাবে দাগ দেওয়া এক জিনিস, দেখেন এখানে কোনো শেষ নেই, এখানে চারোদিকে সমান, কিন্তু এইখানে দেখেন একটা শেষ আছে, এই জিনিসটা তৈরি হবে। এবং প্রতিবার যখন লাইন দিবেন, এই একটা লাইনের পরবর্তী যে আরেকটা লাইন দিবেন, সেই লাইনের যে দূরত্বটা সবসময় মাথায় রাখবেন। প্রথম কাজ হচ্ছে লাইন সোজা করা, দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা লাইনের যে দূরত্ব, এই দূরত্ব গুলাকে একই রাখা। একই বলতে কি, যেমন ধরেন আমি এখানে একটা লাইন দিছি, এখানে একটা লাইন দিলাম, এখন মন চাইলে আমি আরেকটা লাইন এখানে টানে দিলাম, মন চাইলে আরেকটা লাইন আমি এখানে টানে দিলাম, না, এভাবে করা যাবে না। এভাবে যখন করবেন, আপনার চোখ এবং হাত হচ্ছে আমাদের এখন স্কেল আর কম্পাস, তাহলে চোখ আর হাত যেহেতু স্কেল কম্পাস, তাহলে একটা প্র্যাকটিসের মাধ্যমে এটাকে তৈরি করতে হবে। আপনারা সবাই দেখেন, আমরা যদি সবাই ধরে নেন, একটা আমি উদাহরণ দিই, যেমন ধরেন একটা ছুরি, এটা যদি ছুঁড়ে মারি কখনোই জায়গা মতন লাগবে না, আমি মারবো একদিকে, যায় লাগবে আরেক দিকে, কেন? কারণ এটা আমার প্র্যাকটিস নাই। কিন্তু যারা এই জিনিসটা প্র্যাকটিস করে, যে যারা ধরেন পিস্তল দিয়ে প্র্যাকটিস করে, বা যারা ধরেন ফুটবল খেলে, বা যারা ধরেন ক্রিকেট খেলে, এরা হচ্ছে
সেই ব্যাগটার সাহায্যে সেই বলটা যেখানে মারে সেখানে যায় লাগে, বা তারা গুলিটা যেই এম করে মারে সেখানে যাই লাগে, বা তারা যেখানে চেষ্টা করতেছে সেখানেই লাগতেছে, কিন্তু আমাদেরটা লাগতেছে না কেন? কারণ আমরা প্র্যাকটিসটা করি নাই। আর এই প্র্যাকটিসটা আমাদেরকে সেই হাত এবং চোখ তৈরি করে দিবে, যেটাতে করে আমি হাত এবং চোখের সাহায্যে আপনার স্কেল এবং কম্পাসের মতন দাগ দিব। ঠিক আছে? তো এখন আপনার চিন্তা করতে হবে যে এই নিয়মটা আপনাকে মেনটেন করতে হবে আপনার কাজের মধ্যে। নিয়ম কয়টা দেখেন, এখানে মাথায় ভালো করে আপনি সেট আপ করে নেন আপনার নিয়ম কি কি। প্রথম নিয়ম, আপনাকে একটা সোজা করে দাগ দিতে হবে। দেখেন এই দাগটা দেওয়ার সময়ও আপনার কিছু বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার কিছু হাতের গঠনমূলক ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো নিয়েও আমি একটু আলোচনা করি। দেখেন আমরা অনেক সময় লিখি যখন হেলে দুলে লিখি, খাতা বাঁকা করে লিখি, কিন্তু ছবি আঁকার একটা নিয়ম কি জানেন? ছবি কখনো খাতা বাঁকা করে আঁকলে বা আপনি হেলে দুলে আঁকলে বা আপনার হাত বাঁকা করে আঁকলে ছবিও বাঁকা হয়ে যাবে। একটু আগে আমি যে লাইনটা দিয়েছিলাম আপনারা লক্ষ্য করছিলেন লাইনটা বাঁকা তারা হয়েছে, এটা কারণ হচ্ছে মিডিলে আমার ক্যামেরাটা ছিল, আমি লাইনের জন্য হাতটা স্ট্রেট করতে পারি নাই, আমার কিন্তু লাইন হচ্ছিল না। আবার দেখবেন চেয়ারে অনেক সময় অনেকের অভ্যাস আছে বসার পরে দেখবেন কুঁজো হয়ে যায়, এভাবে করলেও কিন্তু ছবি আঁকলে ছবি আঁকা যায় না। আপনারা ভবিষ্যতে পড়াশোনায় পাবেন আমাদের ইজেলের ব্যাখ্যা এবং ইজেলের প্রয়োজনীয়তা, সেখানে বুঝবেন যে একটা ছবি আঁকার জন্য স্ট্রেট বডি ল্যাঙ্গুয়েজ কতটা ইম্পর্টেন্ট। এটা আলোচনা করলাম কেন, প্রথম দিকে অনেকে খাতা করবেন কি, অনেকের অভ্যাস আছে যে লিখার সময় এরকম বাঁকা করে নেন, নিয়ে লিখতে থাকে। তো এই খাতাটাও মনের ভুলে হোক বা যে কোনো কারণে হোক বাঁকা করে নিবেন, কিন্তু সেটা করাতে আপনার লাইনের উপর এফেক্ট পড়বে, আপনার লাইন কখনোই সোজা হবে না। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম যে লাইনের কি কি নিয়ম। প্রথম নিয়ম যে লাইনটাকে আমাকে সোজা করে, একদম সোজা করে দিতে হবে, সোজা করে দেওয়ার চেষ্টা করতে হবে, ব্যাকা হয়ে যাবে। ব্যাকা হয়ে গেলে কি হবে দেখেন, বাঁকা হয়ে গেলে ওইটার পরে আমি হাত উঠাবো না, ওইটার উপরে যে দাগগুলো দিব সেই দাগগুলোর মাধ্যমে আমি লাইনটাকে সোজা করার চেষ্টা করব। যেমন উদাহরণস্বরূপ দেখেন, ধরে নেন আমার লাইনটা এরকম হয়েছে, একটা বাঁকা লাইন, এই লাইনটা থেকে আমি এখন হাত উঠে ফেলবো না, আমি বলছি একটা লাইনের উপর মিনিমাম 20টা লাইন দিতে, তাইলে এই লাইনটার উপরই আমি বারবার লক্ষ্য করেন চেষ্টা করে এই লাইনটাকে আমি সোজা করব। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম নিয়ম, যে একটা সোজা করে লাইন দেওয়া। আচ্ছা, দ্বিতীয় নাম্বার নিয়ম কি দেখেন, দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে একটা লাইনের উপরে আপনি মিনিমাম 20টা লাইন দিবেন এবং প্রত্যেকটা লাইনের চেষ্টা থাকবে যে ওই লাইনটা যাতে সোজা হয়। প্রথমে যে লাইন দিচ্ছেন সেই লাইনের থেকে দ্বিতীয় লাইনটা আরো বেশি যাতে সোজা হয়। আচ্ছা, তৃতীয় নাম্বার নিয়মটা দেখেন কি, সেটা হচ্ছে যে লাইনটা যখন আমি দিচ্ছি এরকম লাইট কালারের হইতে হবে, কখনোই ডিপ হওয়া যাবে না। এই লাইট কালারটা হইলে আপনার লাইনটা যদি ভুলও হয় কোনো সমস্যা হবে না, কারণ আপনি প্রতিবারে চেষ্টা করবেন আপনার লাইনটাকে সোজা করতে। তাইলে দেখেন আপনি ধীরে ধীরে যখন লাইট লাইন থেকে লাইনটা দিবেন তখন অটোমেটিক আপনার লাইনটা ধীরে ধীরে, আপনি যেহেতু প্রত্যেকটা লাইন চেষ্টা করতেছেন প্রত্যেকটা লাইনের থেকে সোজা করতে, অটোমেটিক লাইনটা ধীরে ধীরে কি হবে, সোজা হয়ে যাবে। দ্বিতীয়ত দেখেন এখানে কিছু নিয়ম আছে। দেখেন আমি যখন শুরু করতেছি আমি কিন্তু হাতটাকে খুব লাইট করে টান দিচ্ছি, টানের একটা স্পিডের মাধ্যমে ভিতর মাঝখানে ডিপ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আবার একটা লাইট ভেনিশিং পয়েন্ট আসতেছে, এটা একটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কি, যে প্রত্যেকটা লাইনের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের কাজের মধ্যে সমান থাকতে হবে। সমান বলতে কি, আমি একটা লাইন এখানে দিচ্ছি আরেকটা লাইন আবার এদিক দিচ্ছি না, এরকম না, দেখে বুঝে এম করে লাইনটাকে টানতে হবে যাতে লাইনটা প্রতিবার আমাদের প্রত্যেকটা লাইনের থেকে প্রত্যেকটা লাইন সমান হয়। কখনো কখনো আঁকতে গেলে কি হয় দেখেন, আমাদের হাত ফুসকে যায়, হাত পিছলে যায়, বা চোখের যে মেজারমেন্ট সেটা তৈরি না হওয়ার কারণে আমরা অনেক সময় করি কি, যে লাইনটা আমাদের হয়তো বা একটু দূরে চলে যাচ্ছে, আপনি আবার দেখবেন, দেখে ঠিক করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা লাইনের মিডিলের যে গ্যাপটা সেটা সমান রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার একটা নিজস্ব চেষ্টা, যেটা আপনি একটা সময়ের সাথে অ্যাচিভ করতে পারবেন। জিনিসটা দেখে যতটা সোজা মনে হচ্ছে যে এটা মনে হয় আমি পারবো বা এটা মনে হয় একদিনে অ্যাচিভ করা যায় না। আমরা চারুকলায় প্রথম সেমিস্টারে আমাদের যে মেয়াদটা থাকে সেই মেয়াদের পুরোটো প্রথম সেমিস্টার আমরা খালি এগুলো প্র্যাকটিসের উপরেই আমাদের 4 মাস যায়। তারপরে যায় আমরা একটু হাড়ি বাটি মগ এগুলো আঁকা শুরু করি, ঠিক আছে? তাহলে চিন্তা করেন, এবং এক একটা আঁকার সময় থাকে কিরকম, যেমন ধরেন এগুলো প্রতিদিন ফুল পেজ আপনারা যদি কিনেন তখন দেখবেন ফুল পেজের সাইজটা কত বড় হয়, সেই সাইজের ফুল পেজে
আমরা 70 থেকে 80টা পেজে এক এক দিন প্র্যাকটিস করতাম। রিম, আপনার রিম কাগজ কিনতাম, বুঝতে পারছেন, বীজটাও না, রিম। হ্যাঁ, আপনার কয়েক রিম কাগজ কিনতাম, তারপরে সেইটা দেখা যাইতেছে প্র্যাকটিস করতেছি প্রতিদিন, করতে করতে দেখা গেল যে প্রতি মাসে 4-5 রিম কাগজ লেগে যায়। এরকমও আমাদের প্র্যাকটিসের যে একটা সময় সেটা যেতে থাকে, এবং ফাইনাল মানে এখন পর্যন্ত এই একই কাজ আমরা করে যাচ্ছি। হ্যাঁ, এগুলো আমাদের করতে হচ্ছে, কারণ এটা না করলে আমি যখন ছবি আঁকবো দেখবেন যে গোল দিচ্ছি, একটা বাঁকা লাইন দিচ্ছি, এটা চট করে আপনাদের আসতেছে না। কারণটা কি? কারণ খুব বেশি কিছু না, কারণ হচ্ছে এইটার মধ্যে, এই যে বেসিক, এটার মধ্যে আপনার দুর্বলতা। তাহলে দেখেন, এখানে আমরা লাইনের বেশ কিছু নিয়ম শিখলাম, এবং লাইনটা দেওয়ার গুরুত্বটা জানলাম, এবং লাইনটা প্র্যাকটিসের যে সময়কাল সেটাও কিন্তু আমি বলে দিলাম যে আমি 2-3 দিনে আপনাদের এই বেসিক শেষ করে দিব, কিন্তু আপনার শেষ হবে না, আপনার এটা রানিং চলতেই থাকবে। আপনি কখনো এটা বাদ দিতে পারবেন না। প্রথম দিকে আপনি এগুলা প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, যখন 2 মাস ওভার হয়ে যাবে তখন যে হয়তোবা আপনি সময়টা কমায় দেন, কিন্তু আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। অনেক সময় কি যে এটার জন্য আপনি কাটিস পেপার নিবেন বা দামি দামি পেপার নিবেন তা নয়, আপনার বাসায় দেখবেন কি যে কিছু পুরনো ম্যাগাজিন আছে, নিউজ প্রিন্ট আছে, নিউজ প্রিন্টের পেপার আছে, পেপারের উপরে আপনি এভাবে লাইন দিবেন, আপনি নিজেই বুঝবেন আপনার লাইন বাঁকা হচ্ছে নাকি সোজা হচ্ছে, ওখানে লেখা আছে, কিন্তু সেটা সমস্যা নাই। আপনার লাইন সোজা করার জন্য এগুলো আমরাও করছি। তারপরে ওই যে কি বলে ওইটা, ক্যালেন্ডারের পিছনে দাগ দিছি, ক্যালেন্ডারটা পিছলা হয়, এই জন্য ব্যালেন্স নষ্ট হয়ে যায়। খসখসা কাগজ দরকার। সবচেয়ে ভালো হচ্ছে যে পেপারের মধ্যে প্র্যাকটিস করা, ঠিক আছে? তো আমরা পেপারের মধ্যেও এরকম প্র্যাকটিস করছি, ঠিক আছে? যেটা বললাম যে আমরা অবশ্য কাগজ কিনে নিতাম, কারণ আমাদের ওটা একটা কাজের মধ্যে ছিল। তো আমরা বড় বড় 20 টাকা 20টা নিউজ প্রিন্ট কাগজ কিনতাম, ওগুলো অনেক বড়, নিউজ প্রিন্ট হইলে হবে কি অনেক বিশাল, বুঝছেন? তো সেগুলোতে আমরা এরকম ভাবে প্র্যাকটিস করছি। তো আপনারও কিন্তু কাজ একই, আপনাকেও প্র্যাকটিস করতে হবে। আপনি ভাববেন যে না আমি প্র্যাকটিস করবো না, এবং আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই কাজটা করেন না। না করার ফলে হয় কি, দেখেন ড্রয়িং কিন্তু তারা আলটিমেটলি শিখতে পারে না, ঠিক আছে? এটার মধ্যে প্রথম যে সেটার মধ্যে ভুল থেকে যায়, এটা আমাদের বেসিক। আপনি যদি সরিয় সরেয়া ক খ না শিখেন, আপনি কি একটা বানান লিখতে পারবেন, একটা লাইন লিখতে পারবেন? সম্ভব না। তো আপনাকে আগে ক খ সরিয় সরেয়া হিসিকার হুসুকার এগুলা জানতে হবে, ঠিক সেরকমই আপনাকে এই জিনিসটা জানতে হবে। এটার গুরুত্ব আপনার জীবনে অনেক বেশি, ঠিক আছে? আপনি এটা না জানলে কোনোদিন ছবি আঁকতে পারবেন না, আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি বারবার। কারণ আমি দেখা যাবে যে 2-3 দিন পরে আর প্র্যাকটিস করাচ্ছি না, আপনিও সেম, আপনিও 2-3 দিন প্র্যাকটিস করার পরে আমাকে আর কাজ পাঠাবেন না। হ্যাঁ, এবং এই কাজগুলো বর্তমানে আপনারা কোথায় করবেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, বাসায় একটা অঙ্ক খাতার মধ্যে প্র্যাকটিস করেন, নিউজ প্রিন্টের পেপারের মধ্যে প্র্যাকটিস করেন, যে কোনো জায়গায় প্র্যাকটিস করেন, এবং সেগুলোর ছবি তুলে আমাকে পাঠান। আপনার ভুলগুলো আমি ধরিয়ে দিব। অনেকের অনেক রকমের ভুল হয়, যেটা আপনি নিজে হয়তো বা বুঝতে পারতেছেন না, কিন্তু আমি যখন বলবো আপনি জিনিসটা বুঝতে পারবেন যে হ্যাঁ আসলেই তো এটা তো আমার ভুল হয়েছে, ঠিক আছে? একটা আদর্শ লাইনের কিছু কোয়ালিটি আছে, আপনি যে লাইনটা শিখতেছেন আপনার লাইনের সেই কোয়ালিটিটা মেনটেন করতেছেন কিনা, তাহলেই আপনি আলটিমেটলি ওটা পারবেন, নাইলে কোনোদিনও পারবেন না, ঠিক আছে? তাহলে এই লাইনটার নামটা কি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এই লাইনটার নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন। এই ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, এই ওয়ার্ড গুলো যখন ব্যবহার হয় তখন অনেক সময় অনেকে ধরতে পারেন না। হ্যাঁ, তো এই নামটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমরা শিখছিলাম একটু আগে কি লাইন, ভার্টিক্যাল লাইন, তাই না? একটু আগে আমরা ভার্টিক্যাল লাইন শিখছিলাম। এখন দেখেন ভার্টিক্যাল লাইনের মতন আমরা স্কেল দিই কিন্তু আরেকটা লাইন দিই, একটা লাইন দিই যেটা আমরা সোজাসুজি দিই, তাই না? আরেকটা আমরা লাইন দিই না ঠিক এইভাবে অনুভূমিতে লাইন দিই না, এই লাইনটার নাম কি? হরিজন্টাল লাইন। লক্ষ্য করেন এই লাইনটার নাম কি? হরিজন্টাল লাইন। হ্যাঁ, এই লাইনটাও আমাদের ছবি আঁকার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লাইন, হরিজন্টাল লাইন। এবং এই লাইনের গুরুত্ব ভার্টিক্যাল লাইনের মতনই, আপনি যত কিছু আঁকবেন আপনাকে এই লাইনগুলো ব্যবহার করতে হবে। এই লাইন ব্যবহার না করে আপনি ছবি আঁকতে পারবেন না। আচ্ছা, এই লাইনের নিয়ম আপনার আগের লাইনের নিয়মের মতন সেম। সেম বলতে দেখেন আপনি পুরো খাতাটা জুড়ে একটা লাইন দিবেন, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে লাইনটা যাতে আপনার সোজা হয়। লক্ষ্য করেন লাইনটা যাতে সোজা হয়, একটা লাইনের উপর একাধিক লাইন দিতে হবে, মানে একাধিক বলতে অনেকগুলো লাইন, 2টা 4টা 5টা 10টা। হ্যাঁ, আচ্ছা, লাইনটা যখন প্রথমে শুরু করবেন খুব লাইট ভাবে শুরু করবেন। এই যে দেখেন আমি লাইট এখানে লাইন দিচ্ছি, হয়তো বা ক্যামেরায় আপনারা
স্পষ্ট বুঝতে পারতেছেন না। এই লাইট লাইনটার উপরই আমি ধীরে ধীরে আস্তে আস্তে যখন শিওর হব যে হ্যাঁ আমার লাইনটা সোজা আছে, আমি লাইনটাকে আস্তে আস্তে ডিপ করব। ডিপ বলতে কি দেখেন, ডিপ বলতে অনেকে বোঝেন কি, লক্ষ্য করেন, অনেকে বুঝেন যে ডিপ বলতে মনে হয় এই লাইনটা, কিন্তু আমাদের ছবি আঁকাতে কখনো এই লাইন ব্যবহার করা হয় না। এই লাইন বলতে কি, আপনি পেন্সিল ধরবেন, আপনি খাতায় আঁকবেন, কিন্তু খাতা কখনো দাবানো যাবে না, মানে পেজ দেখবেন যে লিখতে গেলে অনেক সময় দেবে যায়, হ্যাঁ, এই দাবটা হবে না। ছবি আঁকার সমস্ত কিছু হবে খুব লাইট ভাবে। মানে আমি যখন এই লাইনটা প্র্যাকটিস করবো, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনারা অনেকে শেষ পর্যন্ত ছবি আঁকেন এই লাইনে, কিন্তু ছবি কখনো এই লাইনে আঁকাই যায় না। এটা কিন্তু একটা ছবি আঁকার মারাত্মক ভুল। ছবির লাইন হবে সবসময় এরকম লাইট, এই লাইট লাইনের মধ্যে ডিটেল হবে, এই লাইট লাইনের মধ্যে শেড হবে, এই লাইট লাইনের মধ্যে সব হবে, কিন্তু ছবি হবে এরকম লাইট লাইন। আমি কিন্তু এখানে ডিপ করি নাই, একটা লাইনের উপর বারবার লাইন দিতে দিতে অটোমেটিক এটা ডিপ হয়েছে, কিন্তু আমার প্রথম লাইনটা আমি যেই গতিতে যতটা হালকা করে দিছি, আমি পরবর্তী সেই লাইনগুলো ততটা হালকা করে দিছি। এবং আপনাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ লেভেলের হালকা লাইন প্র্যাকটিস করা। হ্যাঁ, সর্বোচ্চ লেভেলের হালকা লাইন বলতে কি দেখেন, সর্বোচ্চ লেভেলের হালকা লাইন বলতে দেখেন এই যে লাইনটা দেখছেন, আমি ক্যামেরার জন্য একটু ডিপ করে দেখাইতে বাধ্য হই, কিন্তু আমি মৌখিক ভাবে আপনাদেরকে বলে দেই যে আপনার লাইন আপনি হালকা করবেন, কত হালকা করতে পারেন এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি হালকা করে সোজা একটা লাইন দেন, একটা লাইনের উপর অনেকগুলো লাইন দেন, কিন্তু লাইনগুলো হালকা থাকবে, কখনোই ডিপ হবে না। এটাই হচ্ছে মূল প্র্যাকটিস। কারণ আমার যদি কোনো কারণে লাইন ডিপ হয়ে যায়, মাথায় রাখবেন, কোনো কারণে যদি লাইন ডিপ হয়ে যায়, আমরা যখন ছবি আঁকি, যেহেতু আমি কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া ছবি আঁকতেছি এবং হাতের সাহায্যে আঁকতেছি, অনেক সময় লাইন বাঁকা হবে। যেমন ধরেন আমি বলি উদাহরণস্বরূপ, প্রথম দিকে আপনাদের লাইনগুলো হয় এরকম নিচে নেমে যাবে, এরকম নিচের দিকে নেমে যাবে, হয় এরকম নিচের দিকে নেমে যাবে, নইলে লাইন দিতে গিয়ে এরকম উপরের দিকে উঠে যাবে, লক্ষ্য করেন। কিন্তু যখন আপনি এই লাইনটা হালকা করে দিবেন তখন কি হবে লক্ষ্য করেন, তখন আপনি যখন হালকা করে দিবেন আপনার লাইন উপরে উঠে যাক, সমস্যা নাই, আপনি ওই লাইনটাকে আবার ঠিক করার চেষ্টা করেন। আপনার প্রথম যে লাইনটা আছে ওই লাইনটা মোছার কোনো প্রয়োজন নাই। আপনি যখন বারবার এটাকে সোজা করার চেষ্টা করবেন এবং লাইনটা সোজা করে দিবেন, আপনি যে লাইনটা বারবার চেষ্টা করছেন সেটাই আলটিমেটলি মানুষের চোখে পড়বে। মানে অনেক সময় দেখেন আমরা কাজ করতে করতে একটা লাইন দিছি, লাইনটা কোনো কারণে একটু বাঁকা হয়ে গেছে, আমি আবার হালকা করে করে ওটাকে সোজা করতেছি, হ্যাঁ, তাইলে কিন্তু এই লাইনটা সোজা হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা নর্মালি মানুষরা কি করে, অনেক বেশি ইরেজার ইউজ করে, কিন্তু আমরা ছবি যারা আঁকি তাদের কিন্তু ইরেজার ইউজ নাই। মানে প্রথম সেমিস্টারের দিকে আমাদেরকে ইরেজার নিয়ে মনে করেন কাজই করতে দেয় না, ইরেজার টোটালি বাইর করাই নিষেধ। এবং একটা পর্যায়ে এরকমও হয়ে যায় আমরা 2-3 মাস কাজ করতে করতে এই কাজে এতটাই অভ্যস্ত হয়ে যাই যে ইরেজার, এমনি আমরা খাতা কলম পেন্সিল অনেক টাকার কিনতে হয়, কিন্তু ইরেজার কিনতে হয় না। বুঝাইতে পারছি তো? আপনি ইরেজারটা যে ইউজ করবেন না সেটার জন্য কিন্তু একটা কৌশল আছে, কোন কৌশলে অ্যাপ্লাই করে ছবি আঁকলে আপনার ইরেজারটা প্রয়োজন পড়বে না, আর কোন কৌশলে গেলে আপনার ইরেজার প্রয়োজন পড়বে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। এই যে লাইনের একটা বিষয় দেখালাম, দেখবেন আপনারা যখন ছবি আঁকবেন এই কথাগুলো ভুলে যাবেন এবং এরকম লাইনে ছবি আঁকবেন। আমি যদি দেখেন অনেকবার এই লাইনটা ইউজ করি, লক্ষ্য করেন, একটু ডিপ করে লাইনটা দিলাম, লক্ষ্য করেন আমার এই লাইনটা সোজা করা কঠিন হয়ে যাবে, কিন্তু যখন আমি এরকম লাইট ভাবে দিব তখন আমার হাতটা বাঁকা হইলেও আমি আস্তে আস্তে এটাকে সোজা করতে পারবো। কেন জানেন? কারণ তখন আমাদের বাতাসের উপর একটা নিয়ন্ত্রণ থাকে, আর যখন আমি এটার উপর শক্তি প্রয়োগ করে ফেলি খাতার উপরে, তখন আর ওই নিয়ন্ত্রণটা থাকে না, তখন ওই যে ভাঁজের দিক দিয়ে আমার হাতটা চলে যায়, তখন কখনোই লাইন সোজা হবে না। তাহলে আমরা বেসিকের মধ্যে দুটা ইম্পর্টেন্ট বেসিক শিখলাম। বেসিক গুলো কি কি দেখেন, একটা হচ্ছে হরিজন্টাল লাইন আর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। আপনাদের সবার কাজ থাকবে বাড়িতে, কি কাজ জানেন? কাজ হচ্ছে মিনিমাম 1 ঘন্টা এগুলো প্র্যাকটিস করবেন। কিসের মধ্যে? 1 ঘন্টা মানে কিন্তু অনেক, হ্যাঁ, তো খাতা দেখা যাবে যে শেষ হয়ে যাবে। তো আপনারা কিন্তু করেন কি, অনেক সময় ফাঁকি মারার জন্য বড় বড় করে করেন যে মাঝখানে গ্যাপ, আবার অনেকে করেন কি যে খাতা শেষ হয়ে যাচ্ছে তো ধরু যতটুকুন হয় 2-3 পেজ প্র্যাকটিস করি, কিন্তু না, আপনি
আধা ঘন্টা প্র্যাকটিস করবেন। এর জন্য আপনি পুরোনো খাতা নেন, যেগুলোতে আগে লিখা হয়েছে সেই লিখা খাতার উপর প্র্যাকটিস করেন। তারপরে আপনি হচ্ছে যে কোনো জিনিসের উপর প্র্যাকটিস চালান ১ ঘন্টা। আপনি ভাগ করে নিবেন সময়গুলোকে, যে আপনি ২টা ৪টা ৫টা বেসিক শিখছেন, ওই বেসিক গুলাকে ২০ মিনিট করে ১০ মিনিট করে ২৫ মিনিট করে ভাগ করে নিবেন। প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে ফাইনাল যে কাজটা, মানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন শেষের দিকের কাজগুলো বেশি ভালো হবে। এটা একদম লিখিত জিনিস, ঠিক আছে? তো আপনি করবেন কি, ফাইনাল যে কাজটা সেই কাজটা অঙ্ক খাতার মধ্যে করে আমাকে ছবি তুলে পাঠাবেন। তা আমি দেখবো ১ ঘন্টা প্র্যাকটিসের পরে আপনি কোন লেভেলটায় পৌঁছাইলেন এবং আপনার কি কি ভুল আছে আমি সেটা ধরিয়ে দিব। কারণ আপনার প্রয়োজন নাই যে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করার। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে আপনার আমাকে পাঠানোর প্রয়োজন নাই। আপনি ফাইনাল কাজটা পাঠাবেন, কিন্তু প্র্যাকটিসের লেভেলটা কিন্তু অনেক বেশি থাকবে। হ্যাঁ, কারণ ১ ঘন্টা আপনি টানা এরকম দাগ দিলে এই যে আমি যে খাতায় কাজ করতেছি এই খাতা শেষ হয়ে যাবে, যেটা সত্যি কথা। কিন্তু আমি তো বলতেছি না আপনাকে যে আপনি ভালো খাতায় করেন। অনেক সময় এটাও কিন্তু একটা টেনশন আছে যে হ্যাঁ, খাতা নতুন খাতা শেষ হয়ে যাচ্ছে, বা অঙ্ক খাতা শেষ হয়ে যাচ্ছে। তা আমি কিন্তু বারবার বলতেছি আপনার প্র্যাকটিস করতে হবে, কিন্তু সেটার জন্য আপনি যে কোনো জিনিসের উপর প্র্যাকটিস করতে পারবেন। লিখা আলা জিনিসের উপরও প্র্যাকটিস করেন, কিন্তু হাফ ক্লিয়ার করেন। যখন লাইনটা দিবেন যাতে লাইনটা সোজা হয়, কোনো কারণে এরকম বাঁকা না হয়, কোনো কারণে এরকম বাঁকা তারা না হয়, এগুলো যাতে না হয়। ঠিক আছে? তাহলে এই গেল আপনাদের ২ প্রকারের লাইন, একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, একটা হচ্ছে হরিজন্টাল লাইন। আচ্ছা, এখন আসেন আরেকটা বেসিক শিখবো। আজকে আমি বেসিক বেশি শেখাবো না, আমি অল্প করে শেখাবো, কিন্তু আমি যেটা শেখাবো আপনি যদি ওটা শিখতে পারেন আপনি ভালো লেভেলে পৌঁছায় যেতে পারবেন। কিন্তু আপনি যদি প্রত্যেক দিনের ক্লাস না ধরেন, প্রত্যেক দিনের কাজ না করেন, আপনি কিন্তু বেশি না, দেখবেন যে সপ্তাহ ২-১ পরে যে কাজগুলো দেখাবো সেগুলোই আর করতে পারতেছেন না। ঠিক আছে? আপনার কাছে মনে হইতে পারে লাইন ২টা তো কিছুই না, কিন্তু এই লাইন ২টা অনেক কিছু। এই লাইন ২টা আপনাকে দিতে জানতে হবে এবং এই ২টা আপনি দিতে পারতেছেন কিনা, তারপরে আমি নেক্সট লেভেলে যাব। হ্যাঁ, বাচ্চাদেরকে আমরা যেভাবে শিখাই এ বি সি ডি শিখাই, এখন ধরেন এ বি ধরতে পারে না, আমি ডাইরেক্ট গিয়ে তাকে এফ জি এইচ ওয়াই জেড শিখাই ফেললাম, আমার কোর্স শেষ। কিন্তু সে কিন্তু আর কোনো ওয়ার্ড মেকিং করতে পারবে না। ঠিক আছে? সে আর কোনো লাইন তৈরি করতে পারবে না। কেন? কারণ সে কিন্তু শিখেনি। ঠিক এটাও সেম জিনিস, আপনাকে প্রত্যেকটা ধাপ ধাপ পার করে যাইতে হবে। তাহলে দেখেন, আমরা প্রথমে লাইন শিখলাম। লাইনের মধ্যে মূল যে ২টা লাইন, এই ২টা লাইন দিয়ে আপনি বাকি সব লাইন তৈরি করবেন। বাকি লাইন বলতে দেখেন কিছু কিছু লাইন, যেমন আমাদের ছবি আঁকতে এরকম লাইনের প্রয়োজন পড়ে, কখনো আমাদের এরকম লাইনের প্রয়োজন পড়ে, হ্যাঁ, কখনো আমাদের একটু বাঁকা লাইনের প্রয়োজন পড়ে। এগুলো লাইন কোনো ফ্যাক্ট না। আপনি যদি হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন পারফেক্টলি পারেন, এগুলো লাইন হচ্ছে আপনার কাছে কোনো কিছু না, এগুলো আপনি অটোমেটিক তৈরি করতে পারবেন। ঠিক আছে? মূল লাইন আমাদের ২টা, হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন, এবং সেগুলো আমাকে পারফেক্ট ভাবে দিতে জানতে হবে। আচ্ছা, এরপরে ধরেন এই ২টা লাইনের বাদে আরেকটা জিনিস আছে যেটা আঁকতে এবং যেটা আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন পড়ে। ওই ২টা লাইন আপনি পৃথিবীতে যা আঁকবেন সবকিছু আঁকার জন্যই ওই ২টা লাইন প্রয়োজন পড়বে। বুঝিয়েন আমি কি বলতেছি কথাটা সিরিয়াসলি? আপনি যাই আঁকবেন আপনার ওই ২টা লাইন প্রয়োজন পড়বে। বাকি অনেক কিছু আঁকতে গেলে এই 70% এই জিনিসটার প্রয়োজন পড়ে। সেটার নাম কি আমি বলি, সেটা আপনারা সবাই চিনেন, সেটা হচ্ছে কি বৃত্ত। বৃত্ত, সার্কেল। আচ্ছা, বৃত্ত, সার্কেল, এটা আমরা যখন আঁকি আমরা এটার জন্য কয়েকটা জিনিস ইউজ করি, যেমন কম্পাস ইউজ করি, আমরা চুড়ি ইউজ করি। হ্যাঁ, আমরা অনেকে দেখছি ওই যে রাবার রাখে, রাবারের মধ্যে পেন্সিলটা যেন কেমনে ধরে গোল করে। আমি কখনো করি না, আমি ওইটা এখনো পারি না। হ্যাঁ, এখনো পারি না। ওই রাবারের মধ্যে দেখছি আমি কিভাবে দিলে একদম গোল হয়। হ্যাঁ, করে জানি কিভাবে, একটা টেকনিক এভাবে করে। সার্কেলটা, সার্কেলের প্রয়োজনীয়তাটা কিছু কিছু জায়গায় যখন পড়ে এভাবে সার্কেলটা করে। কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে আমি একটু আগে বলছি যে লাইন আপনার সব জায়গায় লাগবে, আপনি সার্কেল আঁকতে গেলেও আপনার লাইন লাগবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় একদম আপনার এই সার্কেলটাই লাগবে। ওই কিছু কিছু জায়গায় ছবি আঁকার ক্ষেত্রে কত পার্সেন্ট? 70%, মানে অনেক বেশি, তাই না? এটাও একটা বেসিক। আচ্ছা, সার্কেলের নিয়মটা দেখেন কি, সার্কেলটা ওই একই নিয়ম, খুব হালকা করে দিতে হবে, একটা বৃত্ত দেওয়ার চেষ্টা করতে হবে। লক্ষ্য করেন এই বৃত্তটা ধীরে ধীরে করবেন।
একটা বৃত্ত। এখন দেখেন আমাদের যেই ভুলগুলো হবে, আমাদের বৃত্তটা এরকম হয়ে যাবে। আমরা হাত উঠায় আরেকটা জায়গায় যায় এরকম বৃত্ত, আরেকটা জায়গায় যায় এরকম বৃত্ত, আরেকটা জায়গায় যায় এরকম বৃত্ত করব। কিন্তু আমি আপনাদেরকে কি বলছি, ছবি আঁকার যে নিয়ম কি, একটা লাইনের উপর অনেক লাইন দেওয়া, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম। যখন আমার বৃত্তটা এরকম হইলো, এটা কিন্তু আমিও দেখে বুঝতেছি যে এটা বৃত্ত না। হ্যাঁ, এটা আপনিও বুঝবেন যে আমার এটা বৃত্ত হয়নি। হাত উঠানো যাবে না। এই যে দিচ্ছেন এটার উপরেই আবার চেষ্টা করতে থাকতে হবে যে কোন জায়গা থেকে দিলে এটা গোল হবে। লক্ষ্য করেন কোন জায়গা থেকে দিলে এই জিনিসটা গোল হবে। এরকম হয়েছে এই সাইডটা আমার এখানে গোল, তাহলে কোন জায়গা থেকে দিলে আমার এই বৃত্তটাই গোল হবে, কোন জায়গা থেকে করলে আমার এই বৃত্তটাই পারফেক্টলি আমি গোল করতে পারবো। হাত উঠানো যাবে না, হাত থাকবে এবং খুব লাইট লাইনে জিনিসটাকে গোল করার চেষ্টা করতে হবে, জিনিসটাকে গোল করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, বৃত্ত আমরা সবাই চিনি বৃত্ত। আপনি যা আঁকবেন 70% জায়গায় যায় এই বৃত্তর সম্মুখীন হবেন। এবং আপনি যেহেতু এখন কোনো রাবার কোনো টেকনিক পাচ্ছেন না, কোনো কম্পাস পাচ্ছেন না, কোনো চুড়ি পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার এই বৃত্তটা আঁকার জন্য আপনাকে পারফেক্টলি হাত তৈরি করতে হবে। আচ্ছা, আরেকটা ভুল যেটা আমরা করি, বৃত্ত যখন প্র্যাকটিস করতেছি ভালো কথা, এই নিয়মটা অনেকে ধরছেন, ধরার পরে যেটা করছেন একই সাইজের বৃত্ত, এগুলা কিন্তু প্রায় কাছাকাছি সাইজের বৃত্ত প্র্যাকটিস করতেছেন। আমি বলছি কি আপনি মিনিমাম আধা ঘন্টা এগুলা প্র্যাকটিস করবেন। তাহলে ধরে নেন এই পেজে আপনি একটা সাইজ প্র্যাকটিস করতেছেন, ধরে নেন এই সাইজটা আমি প্র্যাকটিস করতেছি, এটা একটা সাইজ, লক্ষ্য করেন এটা একটা সাইজ আমি প্র্যাকটিস করতেছি। এরপর আরেকটা সাইজ আমি প্র্যাকটিস করব, সেটা এটার মিডিলে করি, এটা আমি একটু ছোট করতেছি, দেখেন আরেকটা করতেছি, এটা আমি আরেকটু বড় করব, আরেকটু বড় করব। এবং প্রতিবার পেন্সিলটাকে আপনি শক্ত করে ধরছেন, ঠিক আছে, কিন্তু দাগ দিবেন কিভাবে, দাগের যে লাইনটা, আপনি এই লাইনটা লক্ষ্য করেন, এই লাইনটা একটা খুব ইম্পর্টেন্ট, খুব লাইট ভাবে জিনিসটা করা। হ্যাঁ, এই লাইট লাইনের মাধ্যমে আপনাকে এই বৃত্তটা প্র্যাকটিস করতে হবে এবং এটাকে গোল করার চেষ্টা করতে হবে। এই সার্কেলটা, হ্যাঁ এই যে সার্কেলটা দিচ্ছি এবং কি বিভিন্ন সাইজ, একটা সাইজ করছি, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, আপনি এটার ভিতরে যেহেতু জায়গাটা খালি পড়ে রয়েছে আমাদের, সেখানে আমি আরেকটা সাইজ প্র্যাকটিস করি, সেখানে আমি আরেকটা সাইজ প্র্যাকটিস করি অনেকবার। হ্যাঁ, একবার দুইবার না, অনেকবার অনেকবার, মানে আপনি নন স্টপ এটা প্র্যাকটিস করতে থাকবেন, নন স্টপ বিভিন্ন সাইজের বিভিন্ন সময়। কোনো সময় খাতার মধ্যে একটা বড় করে দেন, কোনো সময় খাতার মধ্যে একটা বড় করে দেন। হ্যাঁ, এই যে বড় করে সব মিলাই দিচ্ছি, দেখেন সব মিলাই প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, আবার ধরেন কোন সময় যে সবগুলোর গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা প্র্যাকটিস করেন। এই দুইটার গ্যাপ আছে, গ্যাপের মিডিলে একটা বৃত্ত দেওয়ার চেষ্টা করেন ছোট। আর ছোটটা দেখবেন সহজে আপনি পারতেছেন, যখন আপনি প্র্যাকটিসে যাবেন দেখবেন ছোটগুলো খুব সহজে হচ্ছে, বড়গুলো হবে না। এই জন্য আপনি কোনো লিমিটেশন নাই যে আপনি এতটুকুন এতটুকুন করবেন না। আপনার খাতায় যখন এগুলো শেষ, তখন এই পুরো পেজ জুড়ে একটা বৃত্ত দেন, অনেক বড় করে, পুরো পেজ জুড়ে একটা বড় করে বৃত্ত দেন। বৃত্তর উপরেই দেখেন নিচে কিন্তু অনেক বৃত্ত, তার উপরেই আমি পেজ জুড়ে একটা বৃত্ত দিচ্ছি। এই যে বিষয়টা শিখাইলাম, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যা আঁকবেন, আমি বললাম না যে আপনার বৃত্তর প্রয়োজন পড়বে, যেমন লাইন ছাড়া তো আপনি কোনো কিছুই আঁকতে পারবেন না। প্রথম কথা এইটা, বৃত্ত আমাদের 70 থেকে 80% জায়গায় বৃত্তর প্রয়োজন পড়ে। বিশেষ করে আপনি যখন কোনো ফিগার ড্রয়িং করতেছেন, আপনি যখন কোনো বিশেষ করে স্টিল লাইফ গুলো করতেছেন, স্টিল লাইফ বলতে কি যে মগ, বাটি, হাড়ি, পাতিল, ফ্লাওয়ার ড্রয়িং করতেছেন, সবজি ড্রয়িং করতেছেন, আপনি এই ধরনের যে কোনো অ্যানিমেলস ড্রয়িং করতেছেন, সেই ড্রয়িং এ আপনার বৃত্তের প্রয়োজন। তাহলে দেখেন আমরা দেখতেছি কি প্রাণী জগতে সবকিছু আঁকতে মোটামুটি এই বৃত্তর প্রয়োজন পড়তেছে। হ্যাঁ, এবং এই বৃত্তটা প্র্যাকটিসের রুলসটাও আমি বলে দিলাম, মিনিমাম আধা ঘন্টা করবেন, এরকম লাইট লাইনে করবেন, হাত উঠানো যাবে না। আপনার বৃত্ত বাঁকা হয়েছে, এটা হাত উঠে ফেলবো না, আমি এইটার উপরে কোন সাইড থেকে দিলে এই বৃত্তটা আমি যে দিতে চাইছিলাম, বা এই যে জিনিসটা কিভাবে দিলে এটা সোজা হয়, কোন সাইড থেকে করলে এই জিনিসটা সোজা হয়, বারবার চেষ্টা করতে হবে। ধরে নেন প্রথমে এরকম হয়েছে লাইনটা, তারপরে আমি এটার উপরে আবার পুনরায় হাত ঘুরাতে 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 এটাকে আমি সোজা করব। লক্ষ্য করেন
আমার যতক্ষণ না সোজা হচ্ছে আমি হাত উঠাবো না, আমি এটার উপরেই সোজা করার চেষ্টা করতে থাকবো। আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে এত লাইনে না, একটা লাইনের মাধ্যমে আমি বৃত্তটা যাতে দিয়ে দিতে পারি। এটা ধীরে ধীরে চেষ্টা করতে থাকতে হবে, চেষ্টা করতে করতে এক পর্যায়ে আপনি এক লাইনের মাধ্যমেই বৃত্তটা পারফেক্টলি দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু প্রথম দিকে আমাদের এরকম হবে, এরকম হবে, এরকম হবে, কোনো সমস্যা নাই। একটা পর্যায়ে আপনার এরকম হবে, সেই পর্যায়ে পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিসের নিয়মটা আমি বারবার বলতেছি একটা, যে আপনি যখন অ্যাচিভ করে ফেলেন ভাববেন কি আমি তো শিখে গেছি শেষ, কিন্তু না, এইটা আবার প্র্যাকটিসের মতন একটা জিনিস। মানে এটা আপনি যদি প্র্যাকটিস না করেন আবার ভুলে যাবেন। এইটা হচ্ছে ছবি আঁকতে চাইলে আপনাকে রেগুলার এই কাজ করতে থাকতে হবে। রেগুলার আপনি যতদিন ছবি আঁকবেন ততদিন আপনাকে এটা করতে হবে। প্রথম দিকে অনেক বেশি, পরে হয়তোবা একটু কম করবেন, কিন্তু করতে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস আমাদের ব্রেনে আবার কাজ করে, আমি এটা বলতেছি কোন সময় আপনাদের কি কি মনে হয়। আপনাদের একটা জিনিস কাজ করতে পারে যে এত সাইজের কি দরকার, বা লাইন এত বড় কি দরকার। দেখেন, আমরা যখন ছবি আঁকি, ফ্রি হ্যান্ড ড্রয়িংটাকে, ছবি আঁকাটাকে কেন করা হয়েছে? যেমন ধরেন, আমরা কিন্তু বিল্ডিং এর ছবি যারা আঁকে তারাও কিন্তু ছবি আঁকে, হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ার, কিন্তু তারা কিন্তু স্কেল ইউজ করে। হ্যাঁ, কিন্তু ছবি আঁকাটা, চারুকলার ক্ষেত্রে কেন এটা আপনার এইভাবে করা হয় যে ফ্রি হ্যান্ড? দেখেন, আমরা যে ছবি আঁকি, আমরা সামনের একটা জিনিসকে আমাদের এই পেজটার মধ্যে নেই, এটাকে বলা হয় চিত্রপট। যেটার মধ্যে আপনি আঁকেন সেটাকে চিত্রপট বলা হয়। এখন দেখেন, সামনের যে জিনিসটা আপনি আঁকতেছেন, ছবি আঁকার ক্ষেত্রে কি হয়, কোনো লিমিটেশনস নাই। লিমিটেশনস নাই বলতে, আপনি সামনে যেটা আঁকতেছেন সেটা আমি এই পেজেও আঁকতে পারি, আবার ধরে নেন একটা মস্ত বড় ওয়ালেও আঁকতে পারি, বা একটা ক্যানভাসেও আঁকতে পারি। এখন এই ক্ষেত্রগুলাতে দেখেন, আপনি একটা বৃত্ত দেওয়ার জন্য একটা কম্পাস ইউজ করবেন, এই কম্পাসটা সর্বোচ্চ কতই বা বড় হবে? বোর্ডে আঁকার কম্পাস আছে, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে ধরেন একটা বেশ বড়ই, কিন্তু আপনি অনেক সময় যারা ছবি আঁকে তাদের কিন্তু তার থেকে অনেক বড় পরিমাণের সার্কেলের প্রয়োজন হয়, এবং তাদের ছবিতে প্রত্যেকটা জিনিসের পরিমাপের প্রয়োজন হয়, যেটা কিনা আপনি কখনোই কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে দিতে পারবেন না। পরিমাপ বলতে, যেমন একটা জিনিস যখন আপনি আঁকতেছেন, দেখেন এই যে আমি এটা রাখলাম, একটা ছবি রাখলাম আপনাদের সামনে, দেখেন আমার এখানে একটা টমেটো আছে, টমেটোর পিছনে একটা বোতল, তার সামনে আরেকটা, এবং এটা একটা অনেক বড় ছবি, এই পাশেও আরো কিছু জিনিসপত্র আছে। তো এই যে ইন টোটাল যে একটা জিনিস, এই জিনিসটার যে একটা পরিমাপ নেওয়া এবং এই পরিমাপটাকে খাতার মধ্যে কমপ্লিটলি তৈরি করা, এগুলোর মধ্যে কিন্তু কোনো লিমিটেড নাই। লিমিটেড বলতে আমি বুঝাচ্ছি, যেমন এইটা আপনার কোয়ার্টার শিটেও আঁকতে হইতে পারে, ফুল শিটেও আঁকতে হইতে পারে। তাহলে এই জিনিসটা যখন আপনি ফুল শিটে বসাবেন তখনও কিন্তু আপনাকে ওই স্কেল ছাড়াই কাজ করতে হবে, আবার কোয়ার্টার শিটেও ওই একইভাবে কাজ করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তারপরে হচ্ছে আরেকটা কারণ, যেটা কিনা আমরা করি, যে শিল্পীরা যেভাবে করতে চাই কাজ, যে আমাদের কাজের মধ্যে, যেমন ধরেন এক পর্যায়ে কিন্তু ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, তখন কিন্তু ছবি আঁকার প্রয়োজন নাই। কারণ ছবি আঁকার মূল কাজ প্রথম দিকে ছিল যে ছবি যখন মানুষ আঁকতো তখন ক্যামেরা ছিল না, তো স্মৃতি হিসাবে বিভিন্ন ছবি হাতের সাহায্যে আঁকা হইতো। কিন্তু এক পর্যায়ে যখন ক্যামেরার আবিষ্কার হয়ে গেল তখন কিন্তু আর ছবি আঁকার কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু তখনও মানুষ ছবি আঁকছে, এবং ছবি আঁকার চাহিদা এখনো আছে। কেন আছে জানেন? কারণ ক্যামেরায় যে জিনিসটা ক্যাপচার করা হয় আর পেইন্টিং এ যে জিনিসটা আঁকা হয়, এই দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। অনেকে এটা বুঝতে পারে না, কিন্তু এটা আছে। কিভাবে আছে দেখেন, ক্যামেরার সামনে যা থাকে তাই আঁকে, কিন্তু ছবি আঁকাটা হয় একজন শিল্পী যা অনুভব করে তাই সে তার চিত্রপটে উঠায়। এখন মনে হইতে পারে, আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে যে সামনে যা থাকে শিল্পী তো তাই অনুভব করবে। না, আপনারা কখনো চারুকলার যে কোনো ক্যাম্পাস ভিজিট করলে মিডিলে একটা চিত্র আছে, মিডিলে একটা ফিগার আছে, চারোদিকে ছেলেমেয়েরা বসে দেখবেন ছবি আঁকতেছে একই জিনিসের, কিন্তু আপনারা দেখবেন ওই ছবিটার মধ্যে এক একজনের ছবি এক এক রকম হয়েছে। 20 জন আঁকলে 20টা ছবি 20 রকম হয়েছে, কিন্তু 20 জনে কিন্তু ওই একই জিনিস দেখে আঁকছে। কেন 20 রকম হয়েছে? এই যে বললাম যে একটা অনুভূতির একটা অনেক বড় সম্পর্ক আছে। ঠিক আছে? আপনি যখন কোনো কিছু আঁকেন সেটার সাথে আপনার ফিলিংস এর একটা ব্যাপার আছে, যেটা একমাত্র হাতের সাহায্যে করা হয়, যেটা কোনো ক্যামেরার সাহায্যে সম্ভব না। কারণ ক্যামেরা একটা মেশিন, আর হাত কি? হাত হচ্ছে
আপনার মানসিক যে কাজ, মানসিক যে একটা ব্যাপার সেটার সাথে কিন্তু সম্পর্কিত। ঠিক আছে? তো ছবি আঁকার সম্পর্কটা কিন্তু মানসিক একটা জিনিসের সাথে জড়িত। তো যার কারণে কি হয়, এটা যখন আপনি তৈরি করেন অনেক রকম অনুভূতির সাহায্যে একটা অন্যরকম একটা ব্যাপার তৈরি করেন, যেটা একেকজন দেখবেন একেকটা জিনিস দেখে একেক রকম তৈরি করে। ঠিক আছে? তো এই জন্য এটাকে আর্ট বলা হয় এবং দেখবেন যে এটার ভ্যালু কিন্তু নরমাল জিনিসের থেকেও একটু বেশি থাকে। কেন? কারণ আমি যে জিনিসগুলো বললাম যে মানসিক অনুভূতি, আপনার একটা জিনিসকে দেখার পর্যবেক্ষণ ক্ষমতা, সবকিছু মিলিয়ে একটা জিনিসের ভ্যালু তৈরি হয়। ঠিক আছে? তো আজকে আমি আর অনেক বেশি বেসিক দেখাবো না, আপনাদের বেসিক এই ৩টা থাকবে এবং এই ৩টা প্র্যাকটিস করে ছবি তুলে কিন্তু আমাকে পাঠাইতে হবে। কারণ আপনারা যদি ছবি তুলে না পাঠান, আমি কিন্তু এটা ক্লাস করলেও গ্রহণযোগ্য হবে না এই ক্লাসটা। কারণ এই ক্লাসে আমি যেটা করাইছি সেটা আপনি কতটুকু অ্যাচিভ করতে পারছেন সেটা হচ্ছে মূল। আমি যদি দেখি আপনি অ্যাচিভটি করতে পারেন, আপনি আমাকে কোনো কাজই পাঠাননি, তাহলে এই ক্লাসের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? তো আপনাদের কিন্তু ক্লাসে একটা মার্ক থাকে, সেই মার্কটা কিন্তু ফাইনালে যে যোগ হবে। তো আপনি যদি আমাকে পারফেক্টলি ক্লাসের কাজটা ক্লাসে না পাঠান, আমি কিন্তু ওই মার্কটা আপনাকে দিতে পারবো না। হ্যাঁ, আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আপনাকে এটা বুঝতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। আপনি এটা ভাবতেছেন আজকে কোনো, এটা তো কিছুই না, দরকার কি এটা আঁকার? আমি ফিগার ড্রয়িং প্র্যাকটিস করব, আমি দৃশ্য প্র্যাকটিস করব, কিন্তু আপনি দৃশ্য আঁকতে গেলে আর পারবেন না। কেন? কারণ এটা প্র্যাকটিস করেননি। ঠিক আছে? তো এই জন্য এগুলো সবাই করে ছবি তুলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল যে নাম্বারটা, সেই নাম্বারের মধ্যে সেন্ড করবেন। ২-৩টা পেজের ছবি সেন্ড করবেন। আপনি তো অনেক আঁকবেন, কিন্তু আমাকে ২-৩টা সেন্ড করলেই এনাফ। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে ক্লাসের বিষয়ে বা কোনো কিছু জানার আছে? ক্লাসে যারা আছেন আপনাদের কোনো কোশ্চেন আছে? নো ম্যাম, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, কোশ্চেন না থাকলে ক্লাসটা শেষ করব। বৃহস্পতিবারে আমাদের থিওরি ক্লাস হবে। আপনারা সবাই চেষ্টা করেন এই সপ্তাহের মধ্যে যে ইনস্ট্রুমেন্ট দিছি, বই দিছি, যা যা দিছি এগুলো মোটামুটি কিনে ফেলার। তাহলে কি হয়, ক্লাসের গতিটা ঠিক থাকে। হ্যাঁ, কারণ আপনি ইনস্ট্রুমেন্ট না কিনলে, যেমন পেন্সিল যে 2B 4B 6B আমরা ভবিষ্যতে গিয়ে প্র্যাকটিস করব, তখন কিন্তু আমি চাইলেও আমি একটু ওয়েট করি যে স্টুডেন্ট গুলোর কাছে যাতে এগুলো থাকে। তো দেখা যায় ক্লাসের গতিটা পিছিয়ে যাবে এবং আমাদের প্রতিদিন কিন্তু এখন একটা পর্যায়ে গতি চলে আসলে দেখবেন প্রতিদিন ক্লাসের মোটিভেশন চেঞ্জ হবে। এই জন্য ক্লাসে রেগুলার থাকার চেষ্টা করবেন। যদিও বা আপনারা রেকর্ড ক্লাস পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু মূল না, এর থেকে ঊর্ধ্বে ক্লাসটা রেগুলার করা। কারণ আপনি একটা কোশ্চেন করতে পারতেছেন আমাকে যে ম্যাডাম হ্যাঁ এইটা বা ম্যাডাম ওইটা। ঠিক আছে? তো ক্লাস এখানে শেষ। সবাই ক্লাস থেকে বের হয়ে যান এবং আপনারা আমাকে যে কোনো বিষয় জানতে হলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।